বন্ধুরা নমস্কার। দেশের রাজনীতি কি বদলে যাবে? দেশের রাজনীতি কি নতুন দিশায় চলতে শুরু করবে? এবং সেই নতুন দিশার পথ চলা কি বিহার থেকে শুরু হবে? এতে কি বিজেপি লাভবান হবে না কংগ্রেস লাভবান হবে? এতে কি এনডিএ জোট লাভবান হবে না ইন্ডিয়া জোট লাভবান হবে? দেশের রাজনীতিতে একটা সন্ধিক্ষণ চলছে এবং সেই সন্ধিক্ষণ মূলত ভোটার তালিকার নিবিড় সংশোধনীকে কেন্দ্র করে। এবং এই যে নির্বাচন কমিশনের উদ্যোগ, যেটার প্রাথমিক পর্যায়টা গতকালকে শেষ হয়েছে, এটা যদি সফল হয় এবং এটা যদি অ্যাকসেপ্টেড বাই অল পলিটিক্যাল পার্টিজ হয় এবং অ্যাপ্রুভড বাই সুপ্রিম কোর্ট যদি হয়, তাহলে ভারতবর্ষের রাজনীতি নিঃসন্দেহে নতুন দিশায় চলতে শুরু করবে। কারণ এরপরে বিহারের পরে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু সবগুলো রাজ্যে একের পর এক হতে থাকবে। এবং বিহারে যেটা হয়েছে সেটা একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেবে। কারণ হলো বিহারে জানা গেছে ৬৫ লক্ষের মতন ভোটার তালিকা থেকে বাদ গেছে, অর্থাৎ তাদের নাম আর ভোটার তালিকায় থাকছে না। এবার ভাবুন যে ৬৫ লক্ষ ভোটার যদি একটা রাজ্যেই যদি আপনার ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে এর পরের নির্বাচনগুলোতে, আগামী নির্বাচনগুলোতে তার কি বিশাল প্রভাব পড়বে। সেটা হয় বিজেপির পক্ষে পড়বে, মানে এনডিএর পক্ষে পড়বে, না হয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলোর পক্ষে পড়বে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে রাজনীতিতে, নির্বাচনী যে হিসাব নিকাশ, এটার মধ্যে আমূল পরিবর্তন চলে আসবে। এবং আগামী দিনের রাজনীতি কি বলবো, আমি একেবারে পরিষ্কারভাবে বলা যায় যে একটা নতুন খাতে বইতে শুরু করবে। সারা দেশের সবগুলো রাজনৈতিক দল তার কারণে খুব টেনশনে পড়ে গেছে। আপাতত মনে হতে পারে যে বিজেপির বোধহয় লাভ হবে, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে যাদের নাম বাদ যাচ্ছে তারা যে সবাই বিরোধীদের ভোটার, তারা যে সবাই ইন্ডিয়া জোটের ভোটার, তারা বিজেপির ভোটার না, সেরকমটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ আমাদের দেশে একটা বিরাট অংশের ভোটার রয়েছেন যারা ফ্লোটিং ভোটার, ভাসমান ভোটার। তারা নির্বাচনে কাকে ভোট দেবে তা একদম ভোটের দিন গিয়ে ঠিক করেন, অথবা ১-২ দিন আগে তারা ঠিক করেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ফ্লোটিং ভোটাররা আপনার বিভিন্ন কারণে, কখনো সরকারি একটা স্কিমের কারণে প্রভাবিত হয়ে যায়, কখনো কোনো একটা রাজনৈতিক দলের কোনো প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে যায়, কখনো ব্যাপক প্রচারের কারণে প্রভাবিত হয়ে যায়, নানান কারণে তারা প্রভাবিত হয়ে যায়। এবং তারা গত নির্বাচনে যাকে ভোট দিয়েছিল, এই নির্বাচনে দেখা যাচ্ছে যে তারা অন্য কাউকে ভোট দিচ্ছে। এই ফ্লোটিং ভোটারদের ভোট আপনার কোন পার্টির পক্ষে ছিল বা থাকে, এটা গ্যারান্টি দিয়ে কখনো বলা যায় না। তার কারণে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নিঃসন্দেহে দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে আমি প্রাথমিকভাবে বলে দিই যে নির্বাচন কমিশন বিহারের ব্যাপারে কি জানিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে ৭,৮৯,০০,০০০ ভোটারের মধ্যে ৯২% মানে ৮% কম, তারা যে ড্রাফট লিস্ট তৈরি হবে, যেটা প্রকাশিত হবে 1 আগস্ট মাসের ১ তারিখ, যে খসড়া তালিকা প্রকাশিত হবে তাতে তারা থাকবে। অর্থাৎ 8% থাকবে না। আপনার ৬৫ লক্ষ নাম এই খসড়া তালিকায় বাদ যাবে। এরা কারা? এরা হলো যারা হয় মারা গেছে, অথবা একাধিক জায়গায় যাদের নাম আছে, অথবা যারা স্থায়ীভাবে অন্য কোথাও চলে গেছে, অথবা যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রকম লোকদের নাম বাদ যাবে। ৭,২৩,০০,০০০ ভোটার অলরেডি ফর্ম জমা দিয়েছে, আর ১,২০,০০০ ফর্ম এখনো জমা পড়েনি। এবার জানিয়েছে যে কতজন মারা গেছে। মৃত ভোটার ২২ লক্ষ, একাধিক জায়গায় নাম তুলেছে ৭ লক্ষ, আর ৩৫ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে। এখন কথা হলো, বিতর্ক কেন? বিভিন্ন বিরোধী দলগুলো, কংগ্রেস, আরজেডি,
তারপর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তারপর আম আদমি পার্টি, এরকম বিভিন্ন দল, সমাজবাদী পার্টি, আরো অনেকগুলো দলই এ নিয়ে আপত্তি কেন করছে? তাদের আপত্তি করার একটা যুক্তিপূর্ণ কারণ আছে। কারণটা হলো কি, যে বিহারে যে SIR হচ্ছে তা বিহারের অনেক ভোটার হয়তো জানেই না। যারা বিহারের বাসিন্দা, বিহারে তাদের বাড়িঘর আছে, তারা বিহারে ভোট দেয়, কিন্তু থাকে বছরের বেশিরভাগ সময় তারা অন্য কোনো রাজ্যে থাকে, সেখানে দৈনিক শ্রমিক হিসেবে যারা কাজ করে। এবার এরা কি করে, এরা ভোটের সময় তাদের রাজ্যে যায়, গিয়ে ভোটটা দেয়, দিয়ে 1-2 দিন পরে আবার কাজের জায়গাতে ফিরে আসে। এই মানুষগুলো যেহেতু তারা শ্রমিক, তারা আধুনিক যে ডিভাইস আছে, আধুনিক যে টেকনোলজি আছে তার সঙ্গে অতটা পরিচিত না। তারা হয়তো জানেই না, অথবা জানলেও কিভাবে নাম তুলতে হবে সে প্রক্রিয়ার সঙ্গে তারা অবগত না। তার কারণে এরা হয়তো ওই যে 35 লক্ষ স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে বলছে নির্বাচন কমিশন, তারা হয়তো স্থায়ীভাবে অন্যত্র যায়নি। তারা হয়তো বিহারেই তাদের ঠিকানা রয়েছে এবং বিহারেরই তারা ভোটার, কিন্তু নির্বাচন কমিশন কোনো না কোনো ভুলের কারণে হয়তো তাদের নামটা বাদ দিয়ে দিয়েছে। এবার তাদের জন্য সুযোগ আছে। সুযোগটা হলো কি, 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত দাবি আপত্তি ইত্যাদির সুযোগ থাকবে। সেই সময়ে ওই মানুষগুলো যদি খবর পায়, তারা গিয়ে তাদের নাম তোলার জন্য আবেদন করতে পারবে। কিন্তু যদি তারা খবর না পায়, যদি তাদের কাছে পর্যন্ত এই পুরো ব্যাপারটা সম্বন্ধে কোনো খবরই না থাকে, আমাদের দেশে কিন্তু এমনও লোক আছে যারা জানে না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে এরকম দেখা গেছে, সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে দেশের প্রধানমন্ত্রীর নাম কি। তিনি এদিকে ওদিকে তাকিয়েছেন, আকাশের দিকে তাকিয়েছেন, মাটির দিকে তাকিয়েছেন, কিন্তু নাম বলতে পারেননি। এমনও দেখা গেছে যে কোন রাজ্যে, বিহারেই তো দেখা গেছে যে বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি জিজ্ঞেস করা হয়েছে, কেউ বলে দিয়েছে লালু প্রসাদ যাদব। যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, লালু প্রসাদ যাদবের নাম বলেছে কেউ, রাবড়ি দেবের নাম বলেছে কেউ, কেউ বলেছে জানে না কোনোদিন, মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানে না। তো বিহারে থাকা কোনো ব্যক্তি যদি এমনও থাকে যে তার নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানে না, নিজের দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না, তার মানে সে অনেকটা অন্ধকারে রয়েছে। সেই ব্যক্তি আধুনিক টেকনোলজির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত থাকবে। সেই ব্যক্তি যদি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে, কোনো একটা গ্রামে ধরুন পাথর ভাঙছে বসে বসে, সেইখানে পর্যন্ত তার টেকনোলজি পৌঁছে গেছে এবং তাকে সমস্ত কিছু ব্যাপারে অবগত করে দিয়েছে, এইটা ভাবা খুব বুদ্ধিমানের কাজ হবে না। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ বলতেই পারে যে আজকের দুনিয়াতে এমন কেউ নেই যে আধুনিক বিজ্ঞানের এই সমস্ত কিছু ব্যবস্থা সম্বন্ধে জানে না, এটা বলে দিতে পারে, নিজের পিঠ নিজেই চাপড়াতে পারে। কিন্তু বাস্তবতা তার সঙ্গে কিন্তু মেলে না আমাদের দেশে, অন্তত পক্ষে পৃথিবীর অনেক দেশে। তো এই অবস্থাতে আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছি যে এবার এই যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে, তারপরে বিরোধী দলগুলো কি ভূমিকা নেবে। তাছাড়া আপনার সুপ্রিম কোর্টে যখন মামলা আবার উঠবে, সুপ্রিম কোর্ট বিরোধীদের যে দলিল, বিরোধীদের যে আপনার যুক্তি তর্ক ইত্যাদিগুলোকে কতটা গ্রহণ করে। তারপরে এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ভোটার আই কার্ড এবং আপনার আধার কার্ডকে কনসিডার করার কথা, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তারা কনসিডার করবে না। সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বিরোধীদের আশঙ্কাকে মান্যতা দেয় না নির্বাচন কমিশনের আত্মবিশ্বাসকে মান্যতা দেয়, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আগামী দিনে বিরোধী দলগুলো কি করবে? তারা বিহারের বিধানসভা নির্বাচন বয়কট করবে? তারা কি দীর্ঘমেয়াদী আন্দোলনে যাবে? দেশের রাজনৈতিক অবস্থাতে একটা অস্থিরতা আসবে। এই সমস্ত কিছু দিশা নির্দেশ করবে ভারতবর্ষের জাতীয় রাজনীতি বা ব্যাপকভাবে ভারতবর্ষের রাজনীতি আগামী দিনে কোন পথে চলবে, এবং এটা বিজেপিকে লাভ দেবে না এটা বিজেপির জন্য খুব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ, এটা বলা যাবে, অনেকে বলবে যেটা তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেই, বিজেপির কিভাবে সিদ্ধান্ত? এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তও না, এর জন্য তো ক্যাবিনেটের কোনো সিদ্ধান্ত নিতে হয়নি এসআইআর করার জন্য। কিন্তু এটা সাধারণভাবে সবাই বোঝে যে কেন্দ্রীয় সরকারে যারা থাকে তাদের যে এক্ষেত্রে পরোক্ষভাবে প্রভাব থাকে, তাদের ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে কাজ করে।
তো এটা কি শেষ পর্যন্ত বিজেপিকে ডিভিডেন্ড দেবে, বিজেপিকে মানে লাভ দেবে, না বিজেপির জন্য লোকসান হয়ে যাবে? আবার বিরোধীরা এই যে আন্দোলনের কথা বলছে, বিরোধীরা যে আদালতে যাচ্ছে, বিরোধীরা যে মানছি না মানবো না বলে স্লোগান দিচ্ছে, এইটা কি তাদেরকে আদতেই জনগণের সামনে তাদেরকে হিরো বানাচ্ছে না ভিলেন বানাচ্ছে? এ সমস্ত কিছু আগামী দিনে বোঝা যাবে। কিন্তু এখন বিরোধীরা কি সিদ্ধান্ত নেয়, নির্বাচন কমিশনই বা তার নিজের সিদ্ধান্ত কতক্ষণ স্থির থাকতে পারে? নির্বাচন কমিশন কি শেষ পর্যন্ত এসআইআর এর রিপোর্টের উপরে নির্ভর করেই বিহারে বিধানসভা নির্বাচনে যাবে, না এটাকে আগামী দিনের জন্য ঝুলিয়ে রাখবে যে 2024-এ যে আপনার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে নতুন কিছু এডিশন অল্টারেশন করে আপনার তার উপরে নির্ভর করে বিধানসভা নির্বাচনে যাবে? এই সমস্ত কিছু দেখার জন্য তো আগামী কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতেই হবে। বিশেষ করে সুপ্রিম কোর্ট কি রায় দেয় এ ব্যাপারে, সেটা সারা দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ভারতবর্ষের রাজনীতি কিন্তু ডেফিনেটলি, আমি আবারও বলছি, ডেফিনেটলি ভারতবর্ষের রাজনীতি একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এবং এই সন্ধিক্ষণ থেকে একটা নতুন দিশায় যাবে। সেই দিশাটা হয় কংগ্রেসের জন্য লাভবান হবে, মানে বিরোধীদের জন্য লাভবান হবে, নয় শাসক দল বিজেপি এবং শাসক জোট এনডিএর জন্য লাভবান হবে। কি হয় সেটা সবারই কৌতূহলের বিষয় নিঃসন্দেহে। তার কারণে আমার সমস্ত বন্ধুরা এই পুরো বিষয়টার ব্যাপারে প্রচন্ড আগ্রহী, বোঝাই যায় এবং ভিউয়ারশিপ থেকে বোঝা যায়। তার কারণে সবার কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে যে ভিডিওটাকে লাইক করবেন তো নিজের পছন্দ হলে অবশ্যই, কিন্তু শেয়ার করে দেবেন। যেমন ভাবে প্রত্যেকটা ভিডিও শেয়ার করেন তেমন ভাবে এই ভিডিওটাকেও শেয়ার করে দিয়ে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সেটাও করে নেবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।